আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আমরা ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ অধ্যায় পড়াচ্ছিলাম। আমরা এর আগে একটা ভিডিও দিয়েছি, তো সাম্রাজ্য বিস্তার ও শাসন থেকে। তো আজকে আমাদের দ্বিতীয় নম্বর ভিডিও এই অধ্যায়ের। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব কুষাণ সাম্রাজ্য, সাতবাহন এবং গুপ্ত সাম্রাজ্য। তো প্রথমে আলোচনার বিষয় হচ্ছে কুষাণ। কুষাণ, এই কুষাণ বলছি, এই কুষাণ কারা? সাধারণত মধ্য এশিয়া থেকে কয়েকটি যাযাবর গোষ্ঠী পশ্চিম দিক দিয়ে চলে এসেছিল। এরা এখানকার আফগানিস্তান ও ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম অংশে পৌঁছায়। এদের মধ্যে ইয়েঝি গোষ্ঠী, ইয়েঝি বা ইয়োঝি গোষ্ঠী ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ গোষ্ঠী। ওই গোষ্ঠীর একটি শাখা ছিল কু ই ওয়াং। তারা ব্যাকটেরিয়ার ওপর অধিকার কায়েম করেছিল। এরাই ভারতীয় ইতিহাসে কুষাণ নামে পরিচিত, অর্থাৎ এরাই ছিল কুষাণ। তো কুষাণ সাম্রাজ্য কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল সেই সম্পর্কে এবার একটু আলোচনা করব। তো কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বা কৃতিত্বে ছিল কুজল কাদফিসিস। কি কুজল? কুজল কাদফিসিস, কুজল কাদফিসিস কাবুল ও কাশ্মীর এলাকা তার দখলে ছিল। তারপর শাসক খান কুজুলের ছেলে কি বিম কাদফিসিস, বিম কাদফিসিস। তাহলে কুজল কাদফিসিসের পরে বিম কাদফিসিস সে ক্ষমতা দখল করেছিল। তো সিন্ধু নদের অববাহিক অঞ্চলে ভীমের শাসন ছিল। বিরাট শক্তিশালী কুষাণ শাসক হিসাবে জামকালো উপাধি বা জমকালো উপাধি নিয়ে বসেছিলেন সিংহাসনে ভীম। ভারতীয় উপমহাদেশে সোনার মুদ্রা তিনিই প্রথম চালু করেছিলেন, অর্থাৎ ভীম কাদফিসিসই প্রথম চালু করেছিলেন সোনার মুদ্রা। তো ভীমের ছেলে প্রথম কনিষ্ক কুষাণদের সেরা রাজা ছিল। কে? কনিষ্ক। কনিষ্কই ছিল কুষাণ সাম্রাজ্যের সেরা রাজা। তিনি অন্তত 23 বছর রাজত্ব করেছিলেন। 78 খ্রিস্টাব্দে শাসক হন তিনি। সেই বছর থেকে শকাব্দ গণনা শুরু হয়। কত সাল? 78। অর্থাৎ এই দশক থেকেই শকাব্দ চালু হয়েছিল, অর্থাৎ কনিষ্কের আমল থেকেই শকাব্দ চালু হয়েছিল। তো কনিষ্কের আমলে কুষাণ শাসন গঙ্গা উপত্যকা বিরাট অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। এখানকার পাকিস্তানের প্রায় পুরো অঞ্চলই কুষাণ শাসনের আওতায় ছিল। তো কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ার। তবে কুষাণদের প্রধান শাসন কেন্দ্র ছিল ব্যাকট্রিয়া বা বাল্লিক দেশ। প্রথম কনিষ্কের পরে বাস্কিস হুবস্কি শাসক হন। আস্তে আস্তে কুষাণ শাসনের অবনতি দেখা যায়। এই সময় ব্যাকটেরিয়া কুষাণদের হাতছাড়া হয়ে যায়। তো 230 খ্রিস্টাব্দের পরে কুষাণ শাসনের কথা বিশেষ আর জানা যায় না। আমরা কলিঙ্গরাজ খারবেল সম্পর্কে একটু জেনে নেব। কলিঙ্গরাজ খারবেল খ্রিস্টীয় প্রথম শতকের শেষ ভাগে খারবেলের শাসন ছিল। হাতিগম্পা শিলালেখ থেকে খারবেলের বিষয়ে জানা যায়। ওই শিলালেখতে ভারতবর্ষ এই শব্দটা ব্যবহার করা হয়েছিল। তবে ভারতবর্ষ বলতে সম্ভবত গঙ্গা উপত্যকার একটা অংশ বোঝানো হয়েছিল। তবে খ্রিস্টীয় প্রথম শতকে দিকেই চেদির শাসন শেষ হয়ে গিয়েছিল। তো এটা হয়েছে কুষাণ সাম্রাজ্য। এবার আমরা সাতবাহন সম্পর্কে একটু আলোচনা করব।
সাতবাহনদের শাসন। আমরা কুষাণ সম্পর্কে আলোচনা করলাম, এবার সাতবাহন সম্পর্কে আলোচনা করব। মৌর্য সাম্রাজ্যের পরে দক্ষিণ ভারতে সাতবাহন শাসন ব্যবস্থা কায়েম ছিল। ওই সময় দাক্ষিণাত্যের উত্তর পশ্চিম অংশে গুজরাট এলাকায় ছিল এই শাসকদের শাসন বা শকদের শাসন। খ্রিস্টপূর্ব প্রথম শতকে দ্বিতীয় ভাগে সাতবাহনদের শাসন শুরু হয়েছিল আনুমানিক 225 খ্রিস্টাব্দে। তো তারপরে পরে সাতবাহন শেষ হয়ে যায়। তো সাতবাহন সাম্রাজ্য কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল? সাতবাহন বংশের প্রথম শাসক ছিলেন সিমুক ছিলেন সাতবাহনের প্রকৃত প্রতিষ্ঠাতা। নানাঘাট অঞ্চলে সাতবাহনদের শাসন ছিল। প্রথম সাতকর্ণী ছিলেন সাতবাহন বংশের তৃতীয় রাজা। তার আমলে সাতবাহনদের প্রথম প্রতিপত্তি বেড়ে উঠেছিল, অর্থাৎ গৌতমপুত্র সাতকর্ণীর সময় থেকে সাতবাহনদের সাম্রাজ্যটা অনেকটা বেড়েছিল। প্রায় সারা দক্ষিণ ভারত জুড়ে ছড়িয়েছিল তাদের ক্ষমতা। ওই সময় দাক্ষিণাত্যের রাজনীতিতে শক সাতবাহন লড়াই জরুরি হয়ে উঠেছিল। তো সাতবাহনদের ক্ষমতা ফিরে এসেছিল গৌতমপুত্র সাতকর্ণীর আমলে। পশ্চিম উপকূল থেকে পূর্ব উপকূল পর্যন্ত সমস্ত দাক্ষিণাত্য তার শাসন অধীনে ছিল। শক ক্ষত্রবদের হারিয়ে গুজরাট দক্ষিণ পশ্চিম অংশে মালব গৌতমের অধিকারের কায়েমে ছিল। তো তার আমলে নাসিক লেক খুবই গুরুত্বপূর্ণ। নাসিক লেক ছিল খুব গুরুত্বপূর্ণ। আর কার্লে লেক থেকে তার রাজ্য বিস্তার কথা আমরা জানতে পেরেছি। আবার শকক্ষত্র গোষ্ঠীর সঙ্গেও সাতবাহনদের লড়াই বেঁধেছিল। ও গোষ্ঠীর বিখ্যাত শাসক ছিলেন রুদ্রদামন। তিনি মহাক্ষত্র উপাধি নিয়েছিলেন রুদ্রদামন। তো তার কৃতিত্ব জানা যায় জুনাগড়ের শিলালেখ থেকে, জুনাগড় শিলালেখ। তো তার শাসন ক্ষমতা উজ্জয়িনী থেকে গুজরাট কাথিয়াবাড় পর্যন্ত বিস্তৃত অঞ্চলে ছড়িয়েছিল। শক সাতবাহনদের লড়াই ছিল রাজনৈতিক, অর্থনৈতিক, এই দুই দিক কি তাদের লড়াইয়ের মূল ছিল। তো ধীরে ধীরে দাক্ষিণাত্য সাতবাহন শাসন শেষ হয়ে গিয়েছিল। আস্তে আস্তে সাতবাহন রাজবংশর অবলুপ্তি ঘটেছিল। তো কুষাণ ও সাতবাহন শাসন পদ্ধতি আমরা নিয়ে অনেকটা আলোচনা করলাম। তো নাসিক লেক মহারাষ্ট্র থেকে পাওয়া গিয়েছিল দুটি লেক, একটি গৌতমপুত্র সাতকর্ণীর রাজত্বে 18 বছরের, অন্যটি 24 বছরে। শকদের ধ্বংস করে গৌতমপুত্র সাতকর্ণী সাতবাহনদের হারিয়ে গৌরব ফিরিয়ে এনেছিলেন। তো নাসিক লেক আমাদের পড়তে হবে, আমাদের জানতে হবে নাসিক লেক কি। তো এইটুকুই হচ্ছে সাতবাহনদের শাসন ব্যবস্থা। এবার আমরা গুপ্ত যুগ সম্পর্কে আলোচনা করব। গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে আমরা আলোচনা করব। কি সেই গুপ্ত সাম্রাজ্য? আনুমানিক 262 খ্রিস্টাব্দে নাগাদ উত্তর ভারতে কুষাণ শাসনের লোপ পেয়েছিল। ঠিক তারপরে পরে সাতবাহন। তবে সম্রাট প্রথম চন্দ্রগুপ্তের সময় থেকেই গুপ্ত শাসকরা মহারাজ ধীরাজ এই উপাধি নিয়েছিল। 319 খ্রিস্টপূর্ব প্রথম চন্দ্রগুপ্ত শাসক হয়েছিলেন। ওই সময় থেকে গুপ্তাব্দ শোনা গিয়েছিল। তো মধ্য গঙ্গা উপত্যকার উপর গুপ্ত সাম্রাজ্য গড়ে উঠেছিল, গাঙ্গেয় উপত্যকার উপরে। সম্ভবত 335 খ্রিস্টপূর্ব পর্যন্ত চন্দ্রগুপ্তের শাসন চলেছিল। তো আমরা পরবর্তী শাসক সমুদ্রগুপ্তের আমল আনুমানিক 335 থেকে 375। গুপ্ত সাম্রাজ্য থেকে বড় আকার আমরা পেয়েছিলাম গুপ্ত সাম্রাজ্যের। তো উত্তর ভারত আর্যবাতে 9 জন শাসককে তিনি পরাজিত করেছিলেন, হারিয়েছিলেন। তো 9 জন শাসকদের হারিয়ে দেন সমুদ্রগুপ্ত। অরণ্য বা আটবিক রাজ্যগুলি তার অধীনে এসেছিল সেই সময়। এরপরে পূর্ব রাঢ় থেকে পশ্চিম গাঙ্গেয় উপত্যকার উপর বিশাল একটা অংশ জুড়ে গুপ্ত সাম্রাজ্য সেই সময় তার রাজত্বের মধ্যে ছিল বা তার ক্ষমতার এরিয়ার মধ্যে ছিল।
তো গুপ্ত সাম্রাজ্য সুদূর দক্ষিণ তামিলনাড়ুর উত্তর পূর্ব অংশ পর্যন্ত গুপ্ত সাম্রাজ্যের অধিকার ছিল। সমুদ্রগুপ্তের ছেলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত 376 খ্রিস্টাব্দে, আমরা গুপ্তাব্দ বললাম 56-তে, তো নাগাদ সে শাসক হয়েছিলেন। গুজরাট অঞ্চল থেকে শাকক্ষত্র শাসকদের উচ্ছেদ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তাই তাকে বলা হয় সকারি। বিষয়টা মনে রাখতে হবে, সকারি, শক প্লাস ওরি অর্থাৎ শত্রু নিধনকারী। তার আমলে প্রথম রূপোর মুদ্রা চালু হয়েছিল। সম্ভবত শকদের হারিয়ে দেওয়ায় প্রতীক হিসাবে 410-411 খ্রিস্টাব্দ নাগাদ ওই রূপোর মুদ্রা চালু করা হয়। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে গুপ্ত সাম্রাজ্যের আয়তন অনেকটাই বেড়ে গিয়েছিল। তো তার সময়ে নালন্দা মহাবিহার স্থাপিত হয়েছিল। দ্বিতীয় চন্দ্রগুপ্তের পর সম্রাট হয়েছিলেন প্রথম কুমারগুপ্ত। প্রথম কুমারগুপ্তের সময়ে নালন্দা মহাবিহার স্থাপিত হয়েছিল। প্রথম কুমারগুপ্তের ছেলে ছিলেন স্কন্দগুপ্ত। এরপরে ওই স্কন্দগুপ্তই সম্রাট হয়েছিলেন। তো স্কন্দগুপ্তকে ভারতের আবার রক্ষাকর্তা বলা হয়। তিনি সম্ভবত শেষ গুপ্ত সম্রাট। এর আবার শাসন বিরাট এলাকা ছিল। তারপরে থেকে গুপ্তর শক্তি কমতে লাগে এবং আস্তে আস্তে গুপ্ত সাম্রাজ্যের শাসকরা অবলুপ্ত হতে থাকে। তো এর পরে দাক্ষিণাত্যে বকাটক শাসন চালু হয়েছিল। উত্তর ভারতে গুপ্ত শাসনের সময় দাক্ষিণাত্যের বকাটক শাসন শুরু হয় আনুমানিক 225 খ্রিস্টাব্দ নাগাদ। বকাটক শক্তি দাক্ষিণাত্যের বড় হয়ে দেখা দেয়। সাতবাহন শাসন ততদিন লোপ পেয়ে গিয়েছিল। খ্রিস্টীয় চতুর্থ আর পঞ্চম এই শতকে দাক্ষিণাত্যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের মেয়ে প্রভাবতী গুপ্তার বিয়ে হয়েছিল বকাটক রাজা দ্বিতীয় রুদ্রসেনের সঙ্গে। তার ফলে কি হয়েছিল, দাক্ষিণাত্যে গুপ্ত শাসনের প্রভাব তৈরি হয়েছিল। তো দ্বিতীয় রুদ্রসেন মারা যাওয়ার পরে প্রভাবতী গুপ্তায় বকাটক শাসন চালিয়ে গিয়েছিলেন। এইভাবে গুপ্ত সাম্রাজ্যের অনেকটা অস্তিত্ব টিকে ছিল এবং বকাটক সাম্রাজ্যও অনেকটা অস্তিত্ব টিকে রাখতে পেরেছিল। তো এর পরেই পুষ্যভূতি বংশের আবির্ভাব হয়েছিল। পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে? নরবর্ধন। পুষ্যভূতি বংশের রাজধানী ছিল থানেশ্বর। পুষ্যভূতি বংশের চতুর্থ রাজা ছিলেন প্রভাকর বর্মন। প্রভাকর বর্মনের দুই ছেলে রাজ্যবর্ধন এবং হর্ষবর্ধন। পরবর্তীকালে যখন হুনদের আক্রমণ বেড়ে যায়, তারপরে এই হর্ষবর্ধন রাজত্বটাকে টিকিয়ে রেখেছিল। 606 খ্রিস্টাব্দে হর্ষবর্ধন সিংহাসনে বসেছিল। 606। তো গুপ্ত সাম্রাজ্যের পরে পুষ্যভূতি বংশ এবং হর্ষবর্ধন রাজত্বকাল আরম্ভ হয়েছিল। 606 খ্রিস্টাব্দ থেকে হর্ষাব্দ চালু হয়েছিল। তো হর্ষবর্ধনের সভাসদের অনুরোধে যুবরাজ শিলাদিত্য উপাধি নিয়ে থানেশ্বর বা কনজের সিংহাসনে সে বসেছিল। হর্ষবর্ধনের একটা উপাধি ছিল সকলোত্তর পথনাথ বা উত্তরাপথনাথ নামে দুটি উপাধি সে গ্রহণ করেছিল। হর্ষবর্ধন রাজত্বকালে সাধারণত সেনারা বড় বা ভট নামে পরিচিত ছিল। বড় বা ভট। হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বানভট্ট। তার বিখ্যাত গ্রন্থ ছিল হর্ষচরিত। অবশ্য মনে রাখতে হবে বানভট্টের লেখা হর্ষচরিত। তো সম্রাট হর্ষবর্ধনকে নিয়ে কিন্তু লেখা। হর্ষবর্ধন রাজত্বকালে 643 খ্রিস্টাব্দে কনজ ধর্ম মহাসম্মেলন, এই সম্মেলনে হিয়েংসাংকে আমন্ত্রণ করা হয়েছিল। তো হর্ষবর্ধন নাগানন্দ
প্রিয়দর্শিকা রত্নাবলী নামে নাটক রচনা করেছিলেন। হর্ষবর্ধনের সময়কালে শাসনকর্তারা তাদের নাম একটা ছিল লোকপাল। তো সে যাই হোক, বাণভট্টের লেখা আমরা পড়লাম কি হর্ষচরিত, কাদম্বরী, পার্বতী পরিণয়, এগুলো অবশ্যই মনে রাখতে হবে। এর পরে পরেই চালুক্য রাজবংশ শুরু হয়েছিল। তো আমাদের সিলেবাসে এইটুকু পর্যন্তই দেওয়া আছে। তো আমরা সাম্রাজ্য বিস্তার সম্পর্কে আমরা দুটো ভিডিও দিলাম। একটা ভিডিও সাম্রাজ্য কি, সম্রাটকে, এইসব সম্পর্কে দিয়েছিলাম পার্ট 1-এ। এটা হচ্ছে পার্ট 2 ভিডিও। এই পার্ট 2 ভিডিওতে আমরা কুষাণ কারা, কুষাণদের আবির্ভাব কিভাবে হয়েছিল, তারপরে সাতবাহনদের শাসন ব্যবস্থা, গুপ্ত সাম্রাজ্যের শাসন ব্যবস্থা এবং পুষ্যভূতি বংশের শাসন ব্যবস্থা, হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা কিভাবে হয়েছিল সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করলাম। তো এই অধ্যায় এখানেই শেষ। আমরা পরবর্তী যখন ভিডিও দেব তখন এটা 6ষ্ঠ অধ্যায় চলছিল, আমরা সপ্তম অধ্যায়ে আবার আলোচনা করব অন্য ভিডিও নিয়ে। তো এই অধ্যায় থেকে এই দুটো ভিডিওই যথেষ্ট। থ্যাংক ইউ।